প্রদর্শক ইসমানী মির্জা পুষ্পভারতীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে আলোচনার বিষয় সেটি নির্ধারণ করেছি একজন রাষ্ট্রনায়ক ও শহীদ জিয়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা রকম জীবনের যে গল্প কথাগুলো, ক্ষণজন্মায়ী ব্যক্তির নানা বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সমাজচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা জানি 1936 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়েই তার ক্ষমতার যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুতে তিনি পরিণত হন। 1977 সালে 21শে এপ্রিল তিনি রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হিসাবে তিনি 3.5 বছরের দায়িত্ব পালন করেন। 1978 সালে 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1981 সালের 30 মে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে চট্টগ্রামের সার্কিট হাউজে তিনি এই দেশপ্রেমিক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক তাকে হত্যা করা হয়। আমি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার আপনাকে দিয়ে এভাবেই শুরুটা করতে চাই। এই ক্ষণজমাই এই ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের বীরত্ব, 7ই নভেম্বর আলোচিত সেই ঘটনা, রাষ্ট্রনায়ক হিসেবে সাধারণ মানুষের মন জয় করা, তার সততা, ন্যায়, নিষ্ঠা, কর্মময় জীবনকে আপনি তার এই জন্মদিনে কীভাবে দেখছেন? দেখুন, এই যে বললেন রাষ্ট্রনায়ক হিসেবে সাধারণ মানুষের মন জয় করা, তিনি তো সাধারণ মানুষের মন অনেক আগেই জয় করেছিলেন। 1971-এর মার্চ মাসে 25শে মার্চ যখন পাকিস্তানি সামরিক বাহিনী এখানে গণহত্যা শুরু করে, তখন দেশে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই রকম একটা সংকটজনক পরিস্থিতিতে কি করতে হবে, কি করা উচিত, জনগণকে কোন পথে এগুতে হবে তার কোনো দিক নির্দেশনা দিচ্ছিল না। ঠিক এরকম একটা শূন্যতার মধ্যে আপনার চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং সৌভাগ্যের বিষয় হলো তার এই ঘোষণা 27শে মার্চ 26শে মার্চ এই দেশের জনগণ কোনো না কোনোভাবে শুনেছে, ক্ষীণ কণ্ঠে হলেও শুনেছে, যেহেতু কালুরঘাট বেতার কেন্দ্রটি খুব শক্তিশালী বেতার কেন্দ্র ছিল না। এবং 25শে মার্চ রাতের গণহত্যা শুরু হওয়ার পর মর্মাহত মানুষ, আশাহত মানুষ, নিরাশার অন্ধকারে নিমজ্জিত মানুষ একটা দিশা খুঁজে পেল। সেটা হচ্ছে যে না, সব কিছু শেষ হয়ে যায় নাই, আমাদের একটা ভবিষ্যৎ আছে এবং আমাদের এই স্বাধীনতার স্বপ্ন সফল হবে, কারণ মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে মানুষ এটাও অনুভব করলো যে বাংলাদেশের সৈনিকরা, বিশেষ করে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা, তারা প্রতিরোধ গড়ে তুলছে এবং এই প্রতিরোধকে কেন্দ্র করেই বৃহত্তর স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। তো আমি এই যে তার যে ঘোষণা, এই ঘোষণার মধ্য দিয়ে ইংরেজিতে একটা কথা আছে, হাউস হোল্ড নেম, প্রতি ঘরে ঘরে, প্রতি বাড়িতে, প্রতি পরিবারে একটি নাম যখন উচ্চারিত হয় তখন এটাকে বলা হয় যে হাউস হোল্ড নেম। সেই ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশে একটা হাউস হোল্ড নেমে পরিণত হয় এবং এর আগে মানুষ তাকে জানত না, মানুষ তাকে চিনত না, কিন্তু এই ঘোষণার মধ্য দিয়েই তিনি মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। আর এর আগেও সৈনিক হিসেবে জিয়াউর রহমানের অনেক কৃতিত্ব ছিল। 1965 সালে পাকিস্তান ভারত যখন যুদ্ধ হয়, তখন ভারতীয় সেনারা লাহোর প্রায় দখল করার একটা উপক্রম করেছিল। সেখানে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা ছিল এবং মেজর জিয়ার নেতৃত্বে তিনি খেমকরণ সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সেই ভারতীয় বাহিনীর অগ্রযাত্রা একেবারে স্তব্ধ করে দেন এবং সেখানে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে ভারতীয় বাহিনীকে সরিয়ে দেন এবং তাদের পক্ষে আর লাহোর দখল করা সম্ভব হয় নাই। এর জন্য পাকিস্তান সরকার তাকে বীরত্বসূচক হিলালে জুরাত উপাধি দিয়েছে। তো একজন সৈনিকের জন্য সবচেয়ে বড় অর্জন কি? সবচেয়ে বড় অর্জন হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে শত্রুপক্ষকে পরাস্ত করা, পর্যদস্ত করা। জিয়াউর রহমান সেই গৌরব 65 সালে অর্জন করেছিলেন। তারপরে সেই গৌরবের উপর তার আসলো 71 সাল। 71 সালেও
জাতির এই সংকটময় মুহূর্তে তিনি যে পথনির্দেশ দিলেন, দিক নির্দেশনা দিলেন, যে ঘোষণা দিলেন, সেটা জাতির মধ্যে নতুন করে প্রতিরোধের চেতনা জাগ্রত করেছিল। এরপরে আপনি যেটা বলেছেন যে পরবর্তীকালে 1975-এ তারপরে আপনার রাষ্ট্রনায়ক হিসেবে তার যে ভূমিকা, রাজনৈতিক দল গঠনে তার ভূমিকা, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে ভূমিকা, এই সব ভূমিকার জন্যই মানুষ তাকে চিরকাল স্মরণ করবে। এবং মানুষ তাকে বিশেষভাবে স্মরণ করবে যে এই বাংলাদেশ একটা প্রায় করদ রাজ্যে পরিণত হয়েছিল, বা যেটাকে বলা যায় আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল। সেই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের মধ্যে তিনি স্বাধীনতা এবং আত্মমর্যাদার যে চেতনা তিনি প্রজ্বলিত করলেন, সেটা তার জীবনের সবচেয়ে বড় অবদান। এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারল যে আমাদের নিয়তি শুধুমাত্র কোনো একটা বিশেষ আধিপত্যবাদী শক্তির কাছে নত হয়ে থাকা নয়, আমাদের নিয়তি হচ্ছে আমরা এই বীরের জাতি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা আমাদের মাথা উঁচু করে রাখব এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। এই চেতনা তিনি জাগ্রত করতে পেরেছিলেন। আপনার 1975-এর দুটো বড় ঘটনা, একটা 15ই আগস্টের ঘটনা এবং 15ই আগস্টের পর আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে 1975-এর নভেম্বরের 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটা সেনা অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানে জিয়াউর রহমানকে বন্দী করা হয়। তিনি তখন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। তো তাকে বন্দী করা হয় এবং রাষ্ট্রের ক্ষমতা দখলের নেশায় আপনার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেতে ওঠেন। কিন্তু তার ভাগ্য অত সুপ্রসন্ন ছিল না, কারণ 4 তারিখে একটা মিছিল সংগঠিত করা হয়েছিল, নভেম্বরের 4 তারিখে। সেই মিছিলের গন্তব্যস্থল ছিল 32 নম্বর এবং সেই মিছিলে তারা 32 নম্বরে গিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবে, শেখ মুজিবের প্রতি মানে শ্রদ্ধা জানাবে, এইরকম একটা লক্ষ্য নিয়েই এই মিছিলটা সংগঠিত হয়েছিল। এবং এই মিছিল সংগঠিত করার জন্য বিরাট ভূমিকা পালন করেছিল সিপিবি এবং বিশেষ করে সিপিবির নেতা মোজাহিদুল ইসলাম সেলিম। এবং সেলিম এটা অন এয়ার সে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমার পাশাপাশি বসে এটা বলেছে এবং এটাও বলেছে যে সেই সময় আওয়ামী লীগের নেতাদেরকে, কর্মীদেরকে ডেকে খুব একটা পাওয়া যায়, সবাই মিছিলে আসার সাহসও তারা দেখায়নি এবং সিপিবি সেই কাজটা, সাহসিকতার কাজটা করেছে। কিন্তু সেই মিছিলে যখন খালেদ মোশাররফের মা অংশগ্রহণ করলেন এবং তার ভাই রাশেদ মোশাররফ অংশগ্রহণ করলেন, তখন মানুষ আতঙ্কিত হয়ে গেল। তখন তারা ধরে নিল যে খালেদ মোশাররফের সঙ্গে নিশ্চয়ই ভারতীয়দের একটা যোগাযোগ আছে, নিশ্চয়ই আওয়ামী লীগের একটা যোগাযোগ আছে। সেই আওয়ামী দুঃশাসন ফিরিয়ে আনার জন্যই খালেদ মোশাররফ এই অভ্যুত্থান ঘটিয়েছেন বা এই কু ঘটিয়েছেন। স্বাভাবিকভাবে খালেদ মোশাররফ জানতেন না যে তার ভাই এবং মা এতে অংশগ্রহণ করেছেন। আমি আমার নিজের স্মৃতি থেকে একটা কথা বলি। সেই সময় আমি বাংলাদেশ টাইমসের সম্পাদক, বিখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খানের রুমে বসা ছিলাম, দেশে কি ঘটছে সেটা জানার জন্য, বোঝার জন্য। আমি তখন রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তো আমি জিজ্ঞাসা করলাম যে মিন্টু ভাই, ওনার ডাক নাম ছিল মিন্টু, আমরা মিন্টু ভাই বলতাম, মিন্টু ভাই আসলে দেশে কি হচ্ছে, ঘটনাটা কি? তখন উনি একজন ডিআইজিকে ফোন করলেন যার দায়িত্ব ছিল স্পেশাল ব্রাঞ্চ নিয়ে। সেই ডিআইজি তাকে বলল যে এটা একটা সোভিয়েতপন্থী প্রবণতা দেখা যাচ্ছে এর মধ্যে। তারপরে খবর আসলো যে খালেদ মোশাররফের মা এবং ভাই এই মিছিলে অংশগ্রহণ করেছে। এবং এই ঘটনা শোনার পর এনায়েতুল্লাহ খান সরাসরি বঙ্গভবনে খালেদ মোশাররফকে ফোন করলেন। ফোন করার পর তাকে বললেন যে তুমি কি জানো তোমার ভাই এবং তোমার মা এই মিছিলে অংশগ্রহণ করেছে? তখন ওই পার্ট থেকে খালেদ মোশাররফ বললেন যে ওরা তো আমাকে, আমার ভাই এবং আমার মা আমাকে খুন করেছে, তা এখন আমি কি করতে পারি, আমার বাঁচার কি উপায় আছে? কারণ মানুষ তো আমাকে ভুল বুঝতে শুরু করবে। শুধু তাই না,
সেই সময় 4 নেতা নিহত হয়েছিলেন জেলের অভ্যন্তরে। তাদের লাশ নিয়ে আসা হয়েছে এবং বরিশালের আওয়ামী লীগ নেতা, তিনি আগে ন্যাপ নেতা ছিলেন, মহিউদ্দিন সাহেব, তিনি এই লাশ নিয়ে এসছেন 3 নেতার যে মাজার সেইখানে এই 4 নেতাকে দাফন করার জন্য। তো এই খবর পেয়ে আবার খালেদ মোশাররফকে বলা হয় যে এটা ঠিক হবে না, তাকে দেখে অন্যত্র দাফন করার ব্যবস্থা করা হোক। তো পরে খালেদ মোশাররফ কিছু সৈনিক পাঠিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত যেটা ঘটনা হলো, এনায়েতুল্লাহ খান তাকে বললেন যে তুমি যদি প্রমাণ করতে পারো তুমি বাকশাল বিরোধী, তাইলে হয়তো তোমার বাঁচার কিছু উপায় হতে পারে। তো সেটা কিভাবে, যে এখনো বাকশালের যে সংসদ সেটা এখনো আছে, বিদ্যমান আছে। এই সংসদ ভেঙে দিলে কিছুটা হয়তো মানুষ তোমাকে বিশ্বাস করতে পারে। এবং খালেদ মোশাররফ 6 তারিখে আপনার সায়েমকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে আপনার তাকে যে প্রথম বক্তৃতাটা দেওয়া, সেই বক্তৃতায় এই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তো ইতিহাসের অনেক ঘটনা আমি দেখেছি, নিজে প্রত্যক্ষ করেছি। এবং সেই সময় যে মিছিল বের করা হয়েছিল, মিছিলকারীদের পক্ষ থেকে 52 জনের ফাঁসি দাবি করা হয়েছিল। এর মধ্যে এনায়েতুল্লাহ খানের ফাঁসিও দাবি করা হয়েছিল, আমার ফাঁসিও দাবি করা হয়েছিল। আচ্ছা, তো এটা অনেকে জানে না। তো এই ছিল তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি। এরকম একটা গুমোট পরিস্থিতি থেকে যখন মানুষ দিশেহারা, তখন আবার 7ই নভেম্বর, মানে 6 নভেম্বর মধ্যরাতের পরপর আপনার ঢাকা ক্যান্টনমেন্টের সৈনিকরা গোলা নিক্ষেপ করে তাদের বিদ্রোহ ঘোষণা করে এবং সিপাহী বিপ্লবের সূচনা হয়। তারা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এবং কার্যত, এবং তখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জিয়াউর রহমান প্রকৃত বাস্তবে দেশের দায়িত্ব গ্রহণ করেন এবং দেশকে এবং সেনাবাহিনীকে, সবচেয়ে বড় সমস্যা ছিল সেই সময় সেনাবাহিনী সমস্ত শৃঙ্খলা অমান্য করে, যেটা চেইন অফ কমান্ড ভঙ্গ করা এবং মানে অফিসারদেরকে তাদের নির্দেশ না মানা, এবং কিছু অফিসারকে হত্যাও করা হয়েছে। কারণ সেই সময় একটা থিওরি দেওয়া হয়েছিল জাসদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই, এই ধরনের স্লোগানও দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীটাকে ধ্বংস করে দেওয়া, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় যে নিরাপত্তা, সেটাকেও ধ্বংস করা যায়। তো একটা বিশাল ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছিল। জিয়াউর রহমান এক কঠিন মুহূর্তে, জাতির এক দুর্যোগ মুহূর্তে দায়িত্ব নিয়ে সেনাবাহিনীকে আবার সুসংগঠিত করা, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা, তাদেরকে চেইন অফ কমান্ডে নিয়ে আসা, অন্যদিকে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করা যে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করেন এবং আপনারা নির্ভয়ে আপনাদের কর্তব্য পালন করেন। এই যে অভয়বাণী তিনি শুনিয়েছেন, খুব সংক্ষিপ্ত বক্তৃতাটার, এবং সেখানেও আরও অনেক কাহিনী আছে। তো এর মধ্য দিয়েই কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের বাস্তব রাজনীতিতে তার পদক্ষেপ ফেলেন। স্যার, এটা খুবই জনপ্রিয় একটি শব্দ, ফ্রেজে পরিণত হয়েছে, সিপাহী জনতার বিপ্লব। এই নামটি কিভাবে নামকরণ হলো, কেন হলো সিপাহী জনতা শব্দটি আসলে? নামটা হচ্ছে, শুনেন, ভারতবর্ষের তো একটা ইতিহাস আছে। জি, 1757 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সৈনিকরা এবং তৎকালীন বাঙালি সৈনিকরা আপনার বিদ্রোহ ঘোষণা করেছিল। তারা বাহাদুর শাহ জাফরকে তাদের নেতা নির্বাচন করে ব্রিটিশ শাসনকে মানে আপনার উচ্ছেদ করার জন্য তারা বিপ্লবটা করেছিল। সেই সময় এই বিপ্লবটাকে ব্রিটিশরা এটাকে সিপাই মিউটিনি, সিপাহীদের বিদ্রোহ হিসাবে চিহ্নিত করেছিল। তো 75-এ এসে আমরা যেটা বললাম, সেই 7ই নভেম্বরের যে ঘটনা, সেটাকে আমরা বললাম সিপাহী জনতার অভ্যুত্থান। কারণ সৈনিকরা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে তাদের বিভিন্ন সাজোয়া গাড়িতে এবং বিভিন্ন ভ্যানে তারা নিজেরা সশস্ত্রভাবে রাজপথে নেমে আসলো এবং তারা স্লোগান দিল, সিপাহী বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এই রকম স্লোগান দিল। এবং মানুষ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দিত করলো। তাদেরকে দেখার জন্য রাস্তার দুই পাশে বিশালভাবে মানুষের ভিড় হয়ে গেল। অনেকে একেবারে তাদের উৎসাহের আতিশয্যে ট্যাঙ্ক নিয়ে তারা এসেছিল। ট্যাঙ্কের যে নল থাকে, সেই নলের মধ্যে ফুলের মালা পরিয়ে দিয়েছিল। অনেকে ট্যাঙ্কের উপরে উঠে নাচানাচিও করেছে।
তো সব মিলিয়ে জনতা এবং সৈনিকদের একটা বিশাল ঐক্য, একটা মানে অত্যন্ত দেশপ্রেমিক ঐক্য সেদিন স্থাপিত হয়েছিল। সেই জন্যই এই অভ্যুত্থানটাকে, সৈনিকদের এই অভ্যুত্থানকে ছোট করার কোনো সুযোগ নাই। তারা দেশপ্রেমের চেতনা থেকেই কিন্তু এই অভ্যুত্থান ঘটিয়েছিল, এবং তারা মোটামুটি চিহ্নিত করেছিল যে বাকশালী এবং আধিপত্যবাদের দোসর এই সমস্ত শক্তিরাই কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, এবং তাদের সঙ্গে যে লড়াই, সেই লড়াইটা একটা মরণপণ লড়াই। সেই লড়াইয়ে কিন্তু জিততে হবে, এবং সেই জন্য জনগণ এবং সিপাই একাট্টা হতে হবে, এক কাতারে আসতে হবে, এবং সেটাই তারা সেদিন করেছিল। এবং সেই জন্য বাংলাদেশের ইতিহাসে 1975-এর 7 নভেম্বরের যে ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যেটাকে আমরা পরবর্তীকালে আপনার জাতীয় সংহতি এবং বিপ্লব দিবস হিসেবে আমরা গ্রহণ করেছিলাম, যেটা আওয়ামী লীগ সরকার বাতিল করে দিয়েছিল। তো সেটা সত্যিকার অর্থেই কিন্তু জনতা এবং সিপাহীদের একটা উদ্যোগ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, দেশকে হায়নার হাত থেকে রক্ষা করা। তো এই কাজটা হয়েছিল, সেই জন্যই এটাকে আপনার সিপাহী জনতার বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়। জি প্রিয় দর্শক, আমরা আবার আলোচনায় ফিরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত প্রাণবন্তভাবে, সাবলীলভাবে সেই স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময় থেকে মরহুম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার পূর্বেই যা রিভোল্ট যেটি করেছিলেন তিনি, স্বাধীনতার ঘোষণার পূর্ব থেকে তিনি কিভাবে এই তার সেনাবাহিনীতে পুরস্কৃত হয়েছিলেন, কিভাবে তিনি তার সেনা কার্যক্রমকে আরও বেশি তিনি অগ্রগামী করেছিলেন, সেই কথাগুলো আমরা শুনছিলাম। এবং একই সাথে আমরা সবশেষে এই পর্বের আলোচনায় আমরা সিপাহী জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথাগুলো আমরা শুনছিলাম। আমরা একই আলোচনায় ফিরে আসবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট অর্থনীতিবিদ, গুণী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। আমরা তার সাথে আবার ইস্পানী মির্জাপুর শুভরাত্রির প্রথম বিরতির পর অল্প কিছু করে আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। আমরা ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন রাষ্ট্রনায়কের কথা আমরা বলছিলাম। আমাদের সাথে কথা বলবার জন্য আজকে অতিথি হিসেবে যিনি রয়েছেন, আমাদের প্রত্যেকেরই অত্যন্ত পরিচিত মুখ, যিনি রাজনীতির ক্ষেত্রে তার সারা জীবন উৎসর্গ করেছেন, কিন্তু জীবনে প্রাপ্তি ও প্রত্যাশার কোথাও কিন্তু নিজের নাম লিখেননি। তিনি হচ্ছেন সমাজচিন্তক, আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। তার সাথে আমরা কথা বলছিলাম। স্যার, আমরা স্বাধীনতার পূর্ববর্তী, স্বাধীনতার পরবর্তী সময় আমরা 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব পর্যন্ত আপনার কাছে শুনলাম, এবং আপনি সে কথাগুলো বললেন কিভাবে সিপাহী জনতার বিপ্লব হলো, সিপাহী জনতার বিপ্লবের নাম কিভাবে হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেখানে কি ভূমিকা ছিল, মানুষের কি কারণে এই 7 নভেম্বর পর্যন্ত শুনলাম তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি হবার পরে আমরা দেখেছি তিনি মাঠে প্রান্তরে নিজে কোদাল নিয়ে খাল খনন করেছেন, কৃষি বিপ্লব করেছেন, সেচ বিপ্লব করেছেন, সবুজায়ন করবার চেষ্টা করেছেন। সেই সময় একটি বিষয়, যেটি একদলীয় শাসন, বাকশালের কথা খানিকটা আপনি উল্লেখ করেছেন, মাত্র 4টি পত্রিকা রেখে সকল গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় এসে সেই বাকশালী প্রথা এবং সেই মুক্ত গণমাধ্যমের দিকে তিনি ছুটলেন, এবং তারপর তার জনপ্রিয়তা আরও বেড়ে চলল। এরপর তিনি কৃষি বিপ্লবের কথা যেটি বলছিলাম, যে কিভাবে অধিক ফলন ফলানো যায়, কিভাবে পতিত জমিতে ফলন ফলিয়ে অধিক উৎপাদন করা যায়, সেই জায়গাটাকে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরবর্তী সময়টাকে আপনি কিভাবে দেখেন? বলছে, দেখুন, স্বাধীনতার পরপর মানুষের বিশালভাবে আশাভঙ্গ হয়। মানুষ আশা করেছিল স্বাধীনতার সুফল পাবে, কিন্তু মানুষ কি পেল? 74-এ এই দেশে স্মরণকালের সবচাইতে মারাত্মক ভয়াবহ দুর্ভিক্ষ হলো। এই দুর্ভিক্ষে তৎকালীন সরকারের হিসাবে 26,500 লোক মারা গিয়েছিল ক্ষুধায়, না খেতে পেয়ে। আর বেসরকারি হিসাব, বিশেষ করে অমর্ত্য সেনের গবেষণায় যেটা এসছে, সেটা হলো সেই সময় 15 লক্ষ লোক না খেতে পেয়ে মারা গেছে। এই দৃশ্য যে কত ভয়াবহ, কত মর্মান্তিক, তা বর্ণনা করা যাবে না। ঢাকার রাজপথে কঙ্কালসার মানুষ সামান্য একটু খাবারের জন্য, একটু রুটির জন্য হাহাকার করেছে, কঙ্কালসার মানুষ। এবং এক পর্যায়ে তারা আপনার কেউ বমি করেছে, সেই বমির থেকেও তারা কিছু খাবার গ্রহণ করার চেষ্টা করেছে। এইরকম একটা দুরূহ অবস্থা সৃষ্টি হয়েছিল। তো এইরকম একটা অবস্থা কেন সৃষ্টি হলো, সেটা তো একটা বিরাট বিশ্লেষণের ব্যাপার।
কিন্তু এই ঘটনাগুলো হয়েছিল। তারপরে মানুষের কোনো শান্তি ছিল না, গ্রামে গঞ্জে মানুষ শান্তিতে ঘুমাতে পারত না, এবং রক্ষী বাহিনীর যে নির্মম অত্যাচার, বহু মানুষকে যারাই সামান্যভাবে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, আওয়ামী দুঃশাসনের বিরোধিতা করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং হত্যা করার বিষয়গুলো এরকম মর্মান্তিক, আপনাকে বলি, একটা ছোট্ট ঘটনা বললেই বুঝতে পারবেন। কিশোরগঞ্জে আব্দুল আলী নামে এক ব্যক্তি ছিলেন, তার একটা সন্তান, সে বামপন্থী রাজনীতি করত। তো রক্ষী বাহিনী তাকে হত্যা করে নিয়ে আসছে এবং আব্দুল আলীকে ডেকে পাঠিয়েছে যে তোমার সন্তানকে তো আমরা করলাম, তো এখন তুমি কুড়াল দিয়ে তোমার ছেলের আপনার এই কি বলে মস্তক থেকে দেহ বিচ্ছিন্ন করো। তখন আব্দুল আলী বলছে আমি তো বাপ, আমি কি এরকম কাজ করতে পারি? এই ধরনের নির্মম কাজ আমার পক্ষে সম্ভব? আমার সন্তানের মস্তক ছিন্ন করা, তাও আবার কুড়াল দিয়ে? এবং শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে সেটা করতে হয়েছিল। তো অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, মানুষের মর্যাদা লুণ্ঠন কোন পর্যায়ে যেতে পারে এই একটি ঘটনাই যথেষ্ট। আমি আরো অনেক দৃষ্টান্ত দিতে পারি, সেই সময় এখানে নাই। এইরকমই একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। এই অবস্থার প্রতিক্রিয়ায় কিন্তু যা ঘটনা ঘটেছিল পরবর্তীকালে ঘটেছিল। জিয়াউর রহমান এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেছিলেন আমাদেরকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, আবার তার পাশেই বলেছিলেন 3 গুণ করা সম্ভব, কিন্তু এই মুহূর্তে দ্বিগুণ করতে পারলেই যথেষ্ট। তো খাদ্য উৎপাদন তো এমনি বৃদ্ধি পায় না। আপনার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য ফসলের নিবিড়তা, যেটাকে আমরা ক্রপিং ইন্টেন্সিটি বলি, সেটা বাড়ানোর দরকার। অর্থাৎ শুষ্ক মৌসুমেও চাষ হবে এবং বর্ষা মৌসুমেও চাষ হবে এবং সারা বছর ধরে জমিতে চাষ হবে এবং সেখান থেকে ফলন আসবে। তো শুষ্ক মৌসুমে চাষ করার একটা অসুবিধা হলো যে সেখানে সেচের পানির প্রয়োজন হয়, এবং বাংলাদেশে পানি একটা বড় সম্পদ এবং সংকট। এই পানির প্রাপ্যতা বিশেষ করে গ্রীষ্মকালে একেবারে কমে আসে, বিশেষ করে সারফেস ওয়াটার যেটাকে বলা হয়, ভূ উপরিস্থ পানি। তো আমরা তো চেষ্টা করছি এই পানির অভাব পূরণের জন্য ভূগর্ভের ডিপ টিউবওয়েল দিয়ে বা শ্যালো টিউবওয়েল দিয়ে পানি তোলা, কিন্তু সেখানেও একটা বিপর্যয় এখন সৃষ্টি হচ্ছে। সেটা হলো আপনার ওয়াটার টেবল যেটাকে বলা হয়, সেটা ক্রমান্বয়ে নিচে চলে যাচ্ছে। এইরকম পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি খাল কাটার উপরে গুরুত্ব দিলেন এবং তিনি নিজে সেই সব খাল কাটার যে কার্যক্রম সেখানে অংশগ্রহণ করলেন। শুধু অংশগ্রহণ করলেন না, মানুষকে উদ্বুদ্ধ করলেন তারা নিজেরাও যেন এগিয়ে আসে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা খাল খনন করে। এবং সারা দেশে এইরকম বহু খাল খনন করা হয়েছিল, সেই খালে পানি এসেছিল, সেই পানি দিয়ে সেচের কাজ করা হয়েছে এবং ফলে কৃষি উৎপাদন, বিশেষ করে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। জিয়াউর রহমান শুধু এইখানেই থেমে থাকলেন না, তিনি শিল্প উৎপাদন কিভাবে বাড়ানো যায়, এবং তার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছে এই দেশে এখন যে আমাদের অর্থনীতি আপনার 2টা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, প্রধানত 3টা জিনিস। একটা হলো কৃষি, আরেকটা হলো আমাদের বিদেশি রেমিটেন্স, আরেকটা হচ্ছে আপনার গার্মেন্টস, আরএমজি খাদ্য। হ্যাঁ, তো এইটা জিয়াউর রহমানের সময়ই কিন্তু তিনি নুরুল কাদের খানকে বিশেষভাবে সমর্থন দিলেন এবং নুরুল কাদের খান দক্ষিণ কোরিয়ার দায়ু কোম্পানির সঙ্গে যোগাযোগ করলো। দায়ুর তখন বাধ্যবাধকতা ছিল যে গার্মেন্টস থেকে সরে এসে অন্যভাবে তাদের উৎপাদনটাকে পরিচালনা করা, এবং সেই অবস্থাতে তারা এই নুরুল কাদের খানের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে তারা বাংলাদেশে এই গার্মেন্টস শিল্প নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করলো। এবং জিয়াউর রহমান সর্বোচ্চ অবস্থান থেকে, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, তিনি বললেন যে আপনারা আমার কাছ থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সমর্থন পাবেন। এই রাষ্ট্রীয় সমর্থনের ফলেই কিন্তু দায়ু কোম্পানি আপনার নিজেদের দায়িত্বে এই দেশের শ্রমিকদেরকে তাদের গার্মেন্টসে নিয়ে প্রশিক্ষিত করে আবার এই দেশে পাঠিয়েছে। পরে বলছে এটা কিস্তিতে এই টাকা, এই খরচের টাকা পরিশোধ করতে হবে। এবং এইভাবে আমরা প্রশিক্ষিত গার্মেন্টস আপনার কর্মী পেলাম। এই গার্মেন্টস কর্মীদের মধ্যে কিন্তু পরবর্তীকালে একটা বিশাল অংশ নিজেরাই গার্মেন্টস মালিক হয়েছে। জিয়াউর রহমান
এই খাতটাকে উৎসাহিত করার জন্য ব্যাক টু ব্যাক এলসির প্রবর্তন করলেন এবং তিনি বন্ডেড ওয়্যার হাউসের প্রবর্তন করলেন, যেটা ভারত চিন্তা করেছিল করার জন্য কিন্তু সাহস করতে পারেনি। কিন্তু একটা তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন সৈনিক হিসেবেই তিনি ব্রত নিয়েছিলেন যে আমাকে কাজটা করতে হবে এবং সফল হতে হবে। ফলে এইখানে গার্মেন্টস শিল্প আপনার তার একটা দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হলো, যেটা পরবর্তীকালে ব্যাপকভাবে বিকশিত হয়ে আজকে বাংলাদেশ বিশ্বের বোধহয় 3 নম্বর গার্মেন্টস প্রডিউসার। তো এই যে মানে সাফল্য, এই সাফল্য তো তুলনারহিত। এবং এর ফলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের যে বৈদেশিক মুদ্রার সংকট, সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠলাম। আমাদের মহিলাদের বিশেষ করে তাদের যে আয় রোজগারের একটা পথ, বিশেষ করে গরিব মহিলাদের, বিশেষ নারীদের, তাদের একটা আয় রোজগারের পথ হলো। এবং এইভাবে কিছুটা হলেও নারীর যে ক্ষমতায়ন সেটাও কিন্তু এগিয়ে গেল। আর অন্যটা যেটা করলেন সেটা হচ্ছে তার পররাষ্ট্রনীতির ফল। তার পররাষ্ট্রনীতির একটা কর্নারস্টোন ছিল মুসলিম বিশ্বের সঙ্গে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সেটা বৃদ্ধি করা। এবং তিনি সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলেন। এবং এই সম্পর্কের বদৌলতে কিন্তু ওইসব দেশে তাদের বিদেশি শ্রমিকের দরকার ছিল, তারা বাংলাদেশ থেকে লোক নিল। এর ফলে আমাদের এই খাতটাও মানে খুব ধীরে ধীরে বিকাশ লাভ করলো। তার সময় থেকে এটার সূচনা এবং তার পরবর্তীকালে আজকের দিন পর্যন্ত নানা সংকট সমস্যা নিয়ে হলেও এটা দেশের আপনার অর্থনীতিতে খুব বড় অবদান রাখছে। এটা নিয়ে হয়তো অনেকে সমালোচনা করবেন যে এখনো আমরা গার্মেন্টস থেকে দক্ষ শ্রমিক পাঠাতে পারছি না, আরও বেশি আয় করা সম্ভব ছিল। সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু জিয়াউর রহমান তো কাজটা সূচনা করে দিয়ে গেলেন, এবং তিনি যদি সূচনা না করতেন তাহলে কিন্তু আজকে আমরা এই জিনিসটাকে এই অবস্থায় পেতাম না। আর কৃষির ক্ষেত্রে যেটা আজকে আমরা দেখি সেটা হচ্ছে আপনার কৃষির ক্ষেত্রে বাংলাদেশে অনেক পরিবর্তন এসছে, কিন্তু গ্রামে এসব হয়, আমরা শহরে বাস করি, সেই জন্য গ্রামে কি হচ্ছে সেই খবর আমরা রাখি না। আপনার এখন যে আমরা নানা ধরনের ফল খাই বাংলাদেশে উৎপাদিত, সেটা কমলা হতে পারে, সেটা পেয়ারা হতে পারে, সেটা কলা হতে পারে, সেটা আপেল হতে পারে, এমনকি বাংলাদেশে আপনার স্থানীয়ভাবে আপনার আমলকি, বিভিন্ন ফল কেন হচ্ছে, ড্রাগন ফল হচ্ছে। তো এগুলো হচ্ছে। তারপর শাকসবজির মধ্যে যেগুলো খুব বিদেশি, সেই ধরনের শাকসবজি কিন্তু এখানে চাষ শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস এসছে, সেটা হচ্ছে এগুলিকে আমরা অর্থনীতির যারা ছাত্র তারা বলে এটাকে হাই ভ্যালু ক্রপস। এগুলোর বাজার মূল্য খুব ভালো, ফলে কৃষকরা এটার চাষের দিকে ঝুঁকছে। এবং এটার চাষ করতে গিয়ে আরেকটা কৃষিতে পরিবর্তন আসছে, সেটা হচ্ছে যে আপনার অনেকে 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা জমি লিজ নিয়ে এই ফলের বাগান, তারপর সবজির এগুলোতে করছে। ফলে কৃষির একটা রূপান্তর এবং কৃষির যে কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকীকরণ, সেটা ঘটছে। এই সব কিছুর জন্য আমরা যদি একটা মানুষের কৃতিত্ব স্বীকার করি, সেই কৃতিত্বটা হলো আপনার জিয়াউর রহমান সাহেবের। এবং সেই কৃতিত্বের জন্যই আজকে বাংলাদেশের অর্থনীতি অনেক সমস্যা আছে, সংকট আছে, তারপরেও 3টা ভিত্তির উপরে এটা দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে গার্মেন্টস, একটা হচ্ছে কৃষি, আরেকটি হচ্ছে আপনার বৈদেশিক রিমিটেন্স। জি, তাহলে আমরা একটু যদি ফিরে আসি, মুক্ত গণমাধ্যমের কথা বলা হচ্ছে, যেটি 4টি গণমাধ্যম রেখে সবগুলো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু জিয়াউর রহমান এসে সেটাকে মুক্ত করলেন। সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? না, সেটা তো আপনার বাকশাল করার পর, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পর, এটা মডেলটা হলো শুধু রাষ্ট্রীয় মালিকানায় 4টা পত্রিকা থাকবে, আর কোনো পত্রিকা, আর কোনো মাধ্যম থাকবে না। সেই 4টা পত্রিকা, 2টো ছিল ইংরেজি, 2টো ছিল বাংলা। এবং মজার ব্যাপার হলো ইত্তেফাক পত্রিকা তো বহু পুরনো পত্রিকা, এটা একেবারে মৌলানা ভাসানীর হাতে শুরু, তারপরে মানিক মিয়ার হাতে এটার আরো বিকাশ ইত্যাদি। এবং শেখ মুজিবুর রহমানের রাজনীতি প্রচারে ইত্তেফাকের একটা বিরাট ভূমিকা ছিল, 6 দফার প্রচারেও একটা বিরাট ভূমিকা ছিল। ইত্তেফাক পত্রিকাকে পাকিস্তান সরকার ব্যান করেছিল। তো ইত্তেফাকের মালিকরা আমাকে হাসতে হাসতে বলে যে শেখ মুজিবুর রহমান তার ইত্তেফাকের প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ করেছে।
অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানার প্রথম সংখ্যা, একইভাবে দৈনিক বাংলা। তো এইভাবে জিনিসগুলো তারা করেছেন, অবজারভার, টাইমস, এগুলো। তো আসলে সেই সময় বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না, এবং বাকশাল গঠনের পর যারা বাকশালে যোগ দিতে চাননি তাদের মধ্যে একটা মহা আতঙ্ক বিরাজ করছিল। সেটা হচ্ছে যে কোনো সময় তারা খুন হয়ে যেতে পারেন, যে কোনো সময় রক্ষী বাহিনী তাদেরকে তুলে নিয়ে যেতে পারে, যে কোনো সময় তারা হারিয়ে যেতে পারেন, গুম হয়ে যেতে পারেন। এই রকম একটা আতঙ্ক সেই সময় কাজ করছিল। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনীতিতে অনেকেই কিন্তু বাকশালে যোগদান করে নাই এবং যোগদান করা থেকে বিরত থেকেছে। হ্যাঁ, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমন অবস্থা হয়েছিল যে 15ই আগস্ট শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন 75 সালের, এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে তার কাছে বাকশালে যোগদানের ফর্ম সাবমিট করে তারা বাকশালে যোগ দেবে। এটা একটা বিরাট আনুষ্ঠানিকতা হবে, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের সাজো সাজো রব পড়ে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব শিক্ষক, 16 জন ছাড়া বাকি সব শিক্ষক এই মানে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা কিন্তু বাকশালে যোগ দেওয়ার জন্য কাগজে সই করেছে, এবং মাত্র 16 জন সেটা করে। তাদের মধ্যে কিছু তরুণ শিক্ষকও ছিল, প্রবীণ শিক্ষকও ছিল, এবং সেই ইয়েতে নেতৃত্ব দিয়েছিলেন প্রফেসর আহমদ শরীফ। তো এইটাই ছিল তখনকার অবস্থা। আহমদ শরীফ নেতৃত্ব দিয়েছে কোন পক্ষে? বাকশালের বিরুদ্ধে, 16 জনের পক্ষে। 16 জনের পক্ষে, জি। তো এইটাই ছিল দেশের অবস্থা। তার মানে ব্যক্তির যে স্বাধীনতা, ব্যক্তির যে চয়েসের, ফ্রিডম অফ চয়েস, আমি কোন দল করব, কোন রাজনীতি করব, কোন মতাদর্শ অনুসরণ করব, যেটা গণতন্ত্রের মূল কথা, সেই চয়েসের অধিকার, সেই নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো মানে একটা বাংলাদেশ একটা যেটাকে বলা যায় মারাত্মক ধরনের মানে আয়রন কার্টেন যাকে বলে, সেই আয়রন কার্টেনে পরিণত হয়েছিল, এবং একটা বিভীষিকার রাজত্ব সৃষ্টি হয়েছিল। আর সেই বিভীষিকার পতন হয়েছিল 15ই আগস্টে। জি দর্শক, আমরা আবারও শুনবো। আমরা 19 দফাটা এখনো তুলে রাখলাম, নারী শিক্ষার কথা, বেকারত্ব, আমাদের স্বাস্থ্য, বৈদেশিক কর্মী প্রেরণে সবকিছু আমরা মোটামুটি জানলাম। আমরা শিল্প সংস্কৃতির একটু কথা বলবার চেষ্টা করবো, ব্লু ইকোনমিতে তার অবদান ছিল। তবে 19 দফা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি রয়েছি। বিরতির পরও আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মাহমুদুল্লাহ, সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক, তিনি একই আলোচনা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি, মরম রাষ্ট্রপতি যে রাষ্ট্রনায়ক হয়ে তার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত মানুষের জন্য, জনগণের জন্য কাজ করে যাওয়া, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলছিলাম। রাষ্ট্রনায়ক হিসেবে তার জনগণের, সাধারণ মানুষের মধ্যে তার যে ভালোবাসা তিনি তৈরি করে গিয়েছেন, যার হাত ধরেই বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে বর্তমান বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাজনীতির সাথে যুক্ত থেকে বাংলাদেশের মানুষের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবার যে চেষ্টা, সেই চেষ্টার সুফল আমরা পাচ্ছি, সে বিষয়টা আমরা জানবার চেষ্টা করছি। আমি স্যার, আপনি আগে বলেছিলাম যে আমরা 19 দফা নিয়ে কথা বলতে চাই। 19 দফার আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে তার বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং জিয়াকে আমি মনে করি উনি হচ্ছেন রাষ্ট্রের নির্মাতা, স্টেট বিল্ডার, জাতির নির্মাতা, নেশন বিল্ডার। আপনার দর্শনে বা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, স্টেট ক্রিয়েটস দি নেশন, নেশন ক্রিয়েটস দি স্টেট। দুই রকমই হতে পারে। রাষ্ট্র জন্ম নেওয়ার পর জাতির জন্ম, জাতির কনসলিডেশন হয়, আবার জাতি আছে বলেই একটা রাষ্ট্র হয়। বাংলাদেশের ক্ষেত্রে দুটাই কিন্তু সত্য। এখানে একটা বাঙালি জাতি ছিল, তাদের স্বাধিকারের জন্য যে লড়াই হয়েছে, সেই লড়াইকে ভিত্তি করেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। সেটার বিস্তারিত বিবরণ এখন বলার সময় নাই। আর কিন্তু তারপরেও আমরা কি দেখলাম, বাংলাদেশটা রাষ্ট্র হিসাবে খুব একটা সংহত রাষ্ট্র হয়ে উঠল না নানান কারণে। এবং বিশেষ করে একটা রাজনৈতিক দলের যে জাতি বিরোধী এবং দেশ বিরোধী তাদের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার কারণে কিন্তু সেটা হয়েছে। তো জিয়াউর রহমান যে কাজটা করলেন, তিনি দেখলেন একটা জাতীয় ঐক্য করা দরকার। তো জাতীয় ঐক্য বলতে আমরা অনেকে বুঝি যে কয়েকটা রাজনৈতিক দলের ঐক্য, না, সেটা নয়। সেটা হচ্ছে জাতির যে বিভিন্ন ভগ্নাংশ আছে, খণ্ড খণ্ড অংশ আছে, শিশু, নারী, তারপর উপজাতি বা যাদেরকে বলা হয় নৃতাত্ত্বিক গোষ্ঠী,
তারপর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যুবক সকলকে একত্র করা। এবং সেই জন্য তিনি কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন। এই যে তিনি শিশু একাডেমি করলেন, এই যে তিনি শিশু পার্ক করলেন, এবং টেলিভিশনে নতুন করে অনুষ্ঠান চালু করলেন। এগুলোর মধ্য দিয়ে শিশুদেরকে শৈশব থেকেই সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার যে প্রকল্প, যে প্রজেক্ট, সেই প্রজেক্ট তিনি নিয়েছেন। তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় করলেন, এবং যুবরা যে একটা ভবিষ্যতের বড় শক্তি, সেটাকে তিনি রিকগনাইজ করলেন। এবং দেশে খেলাধুলা এগুলো উন্নয়নের জন্য স্টেডিয়াম করা, তারপরে ক্রিকেট খেলাকে করা, ফুটবল খেলাকে জনপ্রিয় করা, এগুলোর জন্য যা যা অবকাঠামো তৈরি করা দরকার, সেই কাজটা তিনি শুরু করলেন। তিনি আরেকটা বড় কাজ করলেন, সেটা হচ্ছে যে আমাদের জাতীয় মিউজিয়াম, যেটা ন্যাশনাল মিউজিয়াম, তো এইটা ছিল না মানে এটা ছিল, কিন্তু এটা খুব দুর্বল অবস্থাতে ছিল। এটার জন্য নিজস্ব অবকাঠামো তিনি করলেন। আমরা জানি যে শাহবাগে জাতীয় মিউজিয়াম এখানে আছে, সেই বিল্ডিংটা তিনি তৈরি করলেন, এবং সেখানে জাতির যে ঐতিহ্য, জাতির যে বিভিন্ন ঐতিহাসিক সম্পদ, সেগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করলেন। এবং এটা দেখে ভবিষ্যতের প্রজন্ম এই জাতির অতীত ইতিহাস সম্পর্কে, অতীত দিনের গৌরব সম্পর্কে তারা বুঝতে পারে। তো এইগুলো হচ্ছে একজন ভিশনারি স্টেটসম্যান, যিনি স্বপ্নদ্রষ্টা বা স্বপ্ন দেখান জাতিকে, সেই রকম একজন রাষ্ট্রনায়ক এই কাজগুলি তিনি করেছেন, এবং বিশেষভাবে চিন্তা করে উনি করেছেন। তো এইগুলোর জন্য, এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলোর জন্য কিন্তু আমাদের তাকে ধন্যবাদ দিতেই হয় এবং তার প্রশংসা করতেই হয়। তো আপনি 19 দফার কথা বলেছেন। 19 দফা এমন কিছু না, 19টা দেশের অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কি কি করা যায়, সেটা তিনি করেছেন। তো তিনি এমনকি আপনার যে নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদেরকেও সঙ্গে নিয়ে আসার জন্য তার যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে কনসেপ্ট, যেটা শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে সমস্যা সৃষ্টি করে আসলেন, সেখানে তিনি বক্তব্য দিলেন যে চাকমা দেশের একটা সমাবেশে, যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তো এই যে অধ্যত্বপূর্ণ ঘোষণা, এর ফলেই কিন্তু মানে চাকমারা এবং অন্যান্য যে উপজাতিরা, তারা খুব আশাহত হলো এবং মর্মাহত হলো। শুধু তাই না, বাংলাদেশের সংবিধান যখন প্রণয়ন করা হয় 1972 সালে, তখন আপনার মানবেন্দ্র নার্মা ছিলেন সংসদ সদস্য চাকমাদের পক্ষ থেকে। সেই সংবিধান প্রণয়নের সময় তিনি বলেছিলেন, একেবারে এটা লিপিবদ্ধ আছে, যে সংসদের যে বিতর্ক সেখানে লিপিবদ্ধ আছে, সেটা হচ্ছে যে একজন বাঙালি চাকমা হতে পারে না, একজন চাকমা বাঙালি হতে পারে না, কিন্তু একজন চাকমা বাংলাদেশি হতে পারে। এই যে বাংলাদেশি বললে এই সবাইকে এক জায়গায় আনা যায়, এবং সকলের হৃদয়ের সমর্থনটা পাওয়া যায়, আন্তরিকতা পাওয়া যায়, তাদের মানে যেটাকে বলা হয় যে সেন্স অফ বিলঙ্গিং, আমি জানি না এটা খুব ভালো বাংলা আছে কিনা, এই সেন্স অফ বিলঙ্গিংটা সৃষ্টি করা যায়। তো এই কাজটাতে তিনি হাত দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে তিনি যে কাজ হাতে নিয়েছিলেন, আমাদের বুদ্ধিজীবীরা সেটার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে, নানান রকম অপব্যাখ্যা দিয়ে সেটাকে মানে সেটার থেকে মানুষের দৃষ্টি এড়িয়ে নেওয়ার এবং সেটাকে একেবারে একটা বিতর্কিত বিষয়ে পরিণত করার চেষ্টা করেছে। যারা এটা করেছে তারা নিশ্চয়ই দেশের জন্য খুব ভালো কাজ করে নাই। হ্যাঁ, তো আজকে তো এটা স্বীকৃত বিষয় যে আমাদের নাগরিকত্ব বাংলাদেশি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং আমরা আরও নানা কারণে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। সেটা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ তো বাংলাদেশের মানচিত্রের বাইরেও আছে, পশ্চিমবঙ্গে আছে, আসামে আছে, ত্রিপুরাতে আছে। তো তারা তো আর আমাদের সঙ্গে রাষ্ট্র গঠন করে নাই। এই যে করলো না কেন, সেটাও একটা কিন্তু বিরাট নৃতাত্ত্বিক জিজ্ঞাসা, রাজনৈতিক জিজ্ঞাসা। আমরা পদ্মাপাড়ের মানুষ ভাষার জন্য লড়াই করেছি, পশ্চিমবঙ্গের উপরেও একইভাবে আরেকটি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে হিন্দি ভাষা। ভারতের রাষ্ট্রভাষা কিন্তু হিন্দি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই হিন্দি রাষ্ট্রভাষার বিরুদ্ধে ভাষা আন্দোলন করে নাই। তো এ থেকে একটু বোঝার ব্যাপার আছে যে একটা এই দুইয়ের মধ্যে একটা
পার্থক্য আছে। এই যে একটা কথা বলা হয় যে বিভিন্ন সময় আমাদেরকে বলা হয় বাঙাল আর ওদেরকে বলা হয় ঘটি। এই যে দুই রকম সত্তা, সেই দুই সত্তার মিলন হতে পারে না। তো জিয়াউর রহমান সেটা বুঝেছিলেন বলেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন, এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টির মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন এই জাতিটাকে একটা সংহত রাষ্ট্র এবং এর একটা আইডেন্টিটি, এর একটা আত্মপরিচয় নির্মাণ করার জন্য। জি, আমরা একেবারে শেষের আলোচনা যদি এইভাবে আসতে চাই, তার পররাষ্ট্রনীতির কথা আমরা জানি, আমরা সার্ক যে গঠন সেই উদ্যোগের কথা জানি, এবং তিনি মুসলিম রাষ্ট্রের প্রতি তার যে একটা অগাধ যে তার বন্ধুত্ব ছিল সেগুলি আমরা সবই জানি। একটা বেকারত্ব হ্রাস, ব্লু ইকোনমি, এবং আমরা যেটা বলেছি যে বাংলাদেশকে স্বনির্ভর করবার ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান একেবারে অনস্বীকার্য। আমরা শেষ আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, আদর্শ, নীতি তাকে বাস্তবায়নের জন্য তরুণ সমাজের প্রতি আপনার কোনো বিশেষ বিশ্লেষণ আছে কিনা? না, দেখুন, জিয়াউর রহমান তো অনেক কাজ করেছেন। আমি একটা কথা বলি, আর্ট ইজ লং, টাইম ইজ শর্ট। জিয়াউর রহমান সময় পেয়েছেন কয়দিন? 3.5 বছর। 3.5 বছর। এই 3.5 বছরে 37 বছরের কাজ উনি সমাপ্ত করেছেন। এটা আরও অনেকের পক্ষে এটা সম্ভব হয়নি, সম্ভব ছিল না। তো তিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন, এবং একটা দেশকে গঠন করার জন্য, একটা রাষ্ট্র গঠন করার জন্য কি কি কাজ করতে হয়, কি কি কাজে হাত দিতে হয়, তিনি সেটা করেছেন। তিনি সামরিক বাহিনীকে শক্তিশালী করেছেন, নতুন ডিভিশন সৃষ্টি করেছেন, সামরিক বাহিনীর অস্ত্র, সমরাস্ত্র ইত্যাদির তিনি যোগান দিয়েছেন। তিনি জানতেন যে দেশের জন্য একটা শক্তিশালী সামরিক বাহিনীর দরকার, একটা শক্তিশালী এয়ারফোর্স দরকার, নেভি দরকার। এই চিন্তাগুলো তিনি নিয়ে এসেছিলেন। তারপরে আপনি যেটা বললেন যে তার পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ, এবং চীনের সঙ্গে তার একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি যখন প্রথম চীন সফর করেন, তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য চীনের রাজপথে সেখানে মেয়েরা, ছেলেরা, কিশোররা তারা নাচছিল তাকে জানানোর, ওয়েলকাম করার জন্য। তো প্লেন থেকে সেটা দেখা যাচ্ছিল, এবং আমি বেগম খালেদা জিয়ার মুখ থেকে শুনেছি যে সেটা অপূর্ব দৃশ্য, তাকে কিভাবে চীনারা গ্রহণ করেছিল, এবং তারা শক্তভাবে ঘোষণা দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা দৃঢ়ভাবে বাংলাদেশের সঙ্গে দাঁড়াবে। একইভাবে মুসলিম বিশ্বের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছিল। তিনি এবং তার পাশাপাশি পাশ্চাত্য দেশগুলোতেও তার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্যতা ছিল, এবং এর উপর ভিত্তি করেই কিন্তু তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে ভিত সেটাকে পাকা করেছিলেন। তো এই জন্য বলা যায় যে আমাদের রাষ্ট্রটা আজকে অবশ্য আমরা খুব ভালো অবস্থাতে নেই। সে কেন নেই সেটা একটা বিস্তারিত ব্যাখ্যা। আবার আমাদেরকে জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই কিন্তু বাংলাদেশ আজকে যে সমস্যার মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, সেই সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। গণতন্ত্রের উত্তরণের জন্যও কিন্তু জিয়াউর রহমানের আদর্শ আমাদের জন্য একেবারে যেটাকে বলে আমাদের পথ দেখায়। হ্যাঁ, তো সেই দিক থেকে আমি তরুণ সমাজের জন্য আমার যেটা সেটা হচ্ছে তরুণ সমাজ জিয়াকে ভালোভাবে বোঝার জন্য যাতে চেষ্টা করে, এবং জিয়ার যে কাজ এবং সেই কাজের পেছনে যে দর্শন, যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে সঠিকভাবে উপলব্ধি করার চেষ্টা করে, এবং সেইটা যদি তারা চেষ্টা করে এবং আন্তরিকভাবে সেই কাজটা করে, আমার দৃঢ় বিশ্বাস এই তরুণরা যে অসাধ্য সাধন করেছে আপনার 24 জুলাইতে, হ্যাঁ, সেই অসাধ্য সাধনটাকে একটা যৌক্তিক পরিণতিতে নিয়ে যেতে পারে যদি তারা জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে। এবং জিয়াউর রহমান কিন্তু শাহাদাত বরণ করেছিলেন, সেটাও কিন্তু আমরা জানি কুলচক্রীদের ষড়যন্ত্রের ফলেই তাকে হত্যা করা হয়েছে। তাকে আর কাজ করতে দেওয়া হয়নি, তার জীবনকে পরিসমাপ্ত করা হয়েছে, কিন্তু তিনি একটা উজ্জ্বল ঐতিহ্য রেখে গেছেন, উজ্জ্বল আদর্শ রেখে গেছেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। একেবারে শেষ মুহূর্তের 1 মিনিটে যদি আলোচনা করেন, আমরা জিয়াউর রহমান যে পতাকা হাতে নিয়ে দেশের মানুষের জন্য লড়াই সংগ্রামের মধ্যে দিয়েও তিনি কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারলেন না। কিছু বিপদগামী সেনা সদস্যদের দ্বারা তিনি হত্যার শিকার হলেন, তিনি শহীদ হলেন। পরবর্তীতে
বেগম মহরমা বেগম খালেদা জিয়া তিনি সেই পতাকা হাতে নিলেন। এখন সেই পতাকা হাতে দেওয়া হয়েছে কিন্তু জনাব তারেক রহমান হাতে, বিএনপি যিনি চেয়ারম্যান। বলা হয় যে বিএনপির চেয়ারম্যান হিসেবে নয়, তাকে দেশের দায়িত্ব হিসেবে কিন্তু যদি মানুষ দেখতে পায় তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তি, শান্তি, জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার যে প্রতিচ্ছবি সেটি জনাব তারেক রহমানের মধ্যে মানুষ দেখতে চায়। আপনি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই, মরহুমা বেগম খালেদা জিয়া মাত্র কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তারেক রহমান তার দলের দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনি কি মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সেই প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দিয়ে দেশবার যে স্বপ্ন, দেখবার যে স্বপ্ন মানুষ দেখতে পাচ্ছে, আপনি কিভাবে দেখেন? দেখুন, একটা রাষ্ট্রের বা একটা দেশের দায়িত্ব গ্রহণ করা সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা জব, চ্যালেঞ্জিং কাজ। এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সমস্যা সংকুল রাষ্ট্র, এখানে এই রাষ্ট্র পরিচালনা করা, এই রাষ্ট্রকে রাষ্ট্রের জনগণকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া একটা কঠিন কাজ। কিন্তু তারেক রহমানের সৌভাগ্যটা হচ্ছে, যেটা অনেক দেশেই অনেক রাষ্ট্রনায়কের জন্য, অনেক রাজনীতিবিদদের জন্য এই সৌভাগ্য হয় না। তার মা অত্যন্ত সফলভাবে তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মানুষের বিশ্বাস এবং আস্থা এবং ভালোবাসা অর্জন করেছিলেন। তার বাবা একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে একটা দৃষ্টান্ত রেখে গেছেন এবং করণীয় কি সেটাও তিনি দেখিয়ে গেছেন। তা আমার মনে হয় যে নতুন করে পথ খোঁজা অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন হতে পারে, কিন্তু মোটা দাগে যদি এই জিয়ার আদর্শ, জিয়ার কর্ম, জিয়ার মানে ধ্যান ধারণা, এগুলোকে আত্মস্থ করতে পারে, খালেদা জিয়ার চিন্তাভাবনা, ধ্যান ধারণা, দেশপ্রেম, এগুলোকে যদি সে আত্মস্থ করতে পারে, তাহলে তিনি একজন সফল রাজনীতিবিদ হিসেবে, সফল রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন এবং আগামী দিনের গণতান্ত্রিক সংগ্রামে, গণতন্ত্রের জন্য সংগ্রামে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামে তিনি অবদান রাখতে সক্ষম হবেন। দর্শক, সবশেষে এসে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কথা শুনছিলাম এবং আমাদের শ্রদ্ধেয় অতিথি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ সমাজচিন্তক, তিনি বাংলাদেশের এমন কোনো আলোচনা নেই যে বিষয় নিয়ে তিনি হয়তোবা জানেন না। তিনি সবকিছুই পড়েন, সবকিছুই বুঝেন, সবকিছুই জানেন, কিন্তু সবসময় কথা বলেন না। কিন্তু তার কথাগুলো অত্যন্ত স্পষ্ট কথা হিসেবে তিনি যেটি বললেন সেটি হচ্ছে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যে নীতি আদর্শ, সেগুলিকে জনাব তারেক রহমান নিশ্চয়ই ধারণ করছেন, বহন করছেন এবং সেই নীতি আদর্শ ধারণ বহনের মধ্যে দিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার যে প্রতিচ্ছবি, সেটি দেশের মানুষ তারেক রহমানের মাধ্যমে দেখতে চায়। এবং প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ স্যার তিনি খুবই আশাবাদী। তিনি এবং দেশের অধিকাংশ মানুষই মনে করেন যে শুধু দলের নেতৃত্ব নয়, দেশের নেতৃত্বে যদি তারেক রহমান আসেন জনগণের ভোটে, তাহলে হয়তোবা জিয়াউর রহমানের যে স্বপ্ন, শহীদ জিয়ার যে স্বপ্ন, মরহুমা বেগম খালেদার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশে এগিয়ে যাবে। স্বনির্ভর বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে আবারও বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। একটি স্বৈরাচারী শাসন মুক্ত থেকে বাংলাদেশ যেভাবে 2024-এর জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুনভাবে গঠিত হয়েছে, সেই দেশকে আবারও পুনর্গঠন করবার জন্য সকলে মিলে আমরা কাজ করব এবং সে কারণের জন্য আমরা যে যেখানে থাকি আমরা সবার আগে বাংলাদেশ এই বিশ্বাস রেখে আজকের যে আয়োজন, একজন রাষ্ট্রনায়ক ও শহীদ জিয়া, তার প্রতি, এই ক্ষণজন্মা রাষ্ট্রপতির প্রতি, শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। শ্রদ্ধা শিক্ষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।